হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং পড়াশোনা নিয়ে একটু চিন্তা করতেছো, টেনশনে আছো। টেনশনে কিছু নাই, আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদের পড়াশোনাগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে ইজি করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো আজকে আমরা এই ভিডিওতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপর ক্লাস করব। সো এই যে টোটাল ক্লাসটাতে আমরা 140টা মতো এমসিকিউ সলভ করব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা একটু বেশি বেশি করে পড়বা। তুমি এই ক্লাসটা দেখার পরে এই টোটাল 140টা এমসিকিউ 5 বার মিনিমাম পড়বা। কেন 5 বার পড়বা? কারণ এই এমসিকিউ গুলো এতবার আসছে আর এই চ্যাপ্টার থেকে এত এমসিকিউ আসছে যে তুমি যদি এই এমসিকিউ গুলো ভালো করে শিখে ফেলো তো এখান থেকে অনেক এমসিকিউ কমন পাবা বলে আমার মনে হয়। কৃষিতে দেখলাম খুব উল্টাপাল্টা কিছু এমসিকিউ দিয়ে রাখছে, একদমই মুখস্থ টাইপ এমসিকিউ, ঠিক আছে? ব্যাখ্যা টাইপ এমসিকিউ একটু কম, ও মুখস্থ টাইপ হুবহু জিনিসপত্রগুলো দিয়ে রাখছে। সো এগুলা তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সো এগুলো তো পড়বাই, পাশাপাশি এই চ্যাপ্টার থেকে মেইন বইয়ের শেষে হাজারী স্যারের মেইন বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোও তোমাকে ভালো করে ব্যাখ্যা সহ পড়তে হবে। এই এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহ ক্লাস আমি ইউটিউবে আপলোড দিব। সো তোমরা ইউটিউব থেকে দেখে নিবা, কেমন? ইউটিউব থেকে দেখে নিবা যাতে তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ যদি আসে, কোনো এমসিকিউ যেন তোমার ভুল না হয়, কোনো এমসিকিউ যেন তোমার বেঁধে না যায়, ঠিক আছে? সো এখান থেকে 140 এমসিকিউ আর মেইন বইয়ের এমসিকিউ গুলো এগুলো দেখলেই এই চ্যাপ্টারটা একদম গুছিয়ে যাবে। এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথম এমসিকিউটা বলছে, দেখো NH4 অ্যামোনিয়াতে HNH এর মান কত? HNH এর মান কত, ঠিক আছে? সো HNH এর মান এটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো আমাদের অ্যামোনিয়াতে NH3 অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেনের সাথে 3টা আমাদের সিগমা বন্ধন থাকে আর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। সো আমরা যদি হাইব্রিডাইজেশন কাউন্ট করি, সিগমা বন্ধন সংখ্যা 3টা আর মুক্ত জোড়া ইলেকট্রন সংখ্যা 4টা। সো সব মিলাই এখানে আমাদের হাইব্রিডাইজেশন আসে হচ্ছে sp3। সো sp3 হাইব্রিডাইজেশন হলে আমাদের বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যেহেতু এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে এখান থেকে 2.5 ডিগ্রি কোণ বাদ যায় যে 107 ডিগ্রি হয়, ঠিক আছে? 107 ডিগ্রি। বাট ব্যাপার হইতেছে এখানে কিন্তু অ্যামোনিয়া চাই নাই, এখানে কি চাইছিল? এখানে চাইছিল হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। অ্যামোনিয়াম প্লাস আয়ন যখন হবে তখন নাইট্রোজেনের 4 হাতে 4টা সিগমা বন্ধনই থাকবে, কারণ আরেকটা সিগমা বন্ধন হাইড্রোজেন প্লাস আয়নের সাথে, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন প্লাস আয়নের সাথে আরেকটা সিগমা বন্ধন তৈরি হয়েছে তখন কিন্তু x = 4 এবং এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তখন ফুললি আমার সংকরায়ন কি sp3। আর যখন ফুললি sp3 সংকরায়ন তখন আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি হয়, ঠিক আছে? সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 109.5 ডিগ্রি। সো আবার তুমি অ্যামোনিয়াম প্লাস দেখে অ্যামোনিয়ারটা দাগাই ফেলো না, অ্যামোনিয়ারটা কিন্তু কমে আর অ্যামোনিয়াম প্লাস আয়নের কমে না, ঠিক আছে? ওকে, এরপরে পরবর্তী কোশ্চেনে আসো। বলছে পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? পটাশিয়াম মৌলটি হচ্ছে আমাদের ক্ষার ধাতু। কেন? কারণ পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এর ভিতরে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, প্রথমে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এভাবে আছে না? তারপর রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলা হয়। সো তুমি কি করবা? ক্ষার ধাতু মৃৎক্ষার ধাতু মুখস্থ করার পাশাপাশি গ্রুপ 1 এ কারা আছে, গ্রুপ 2 এ কারা আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এগুলো তোমরা আগে থেকেই পারো, এই জন্য আমি আর ডিটেল বলতেছি না, কারণ ক্লাসটা এমনিও অনেক লম্বা হবে। 140টা এমসিকিউ এর ক্লাস অনেকটা লম্বা হবে, সো আমি ডিটেল বলতেছি না। এবার বলছে দেখো যে কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য। দেখো ডাইপোল মোমেন্ট শূন্য এটা কিভাবে বুঝবো? দেখো আমাদের মেইনলি যে কয়টা যৌগ আছে প্রত্যেকটা দেখো কার্বনের যৌগ। সো কার্বনের আমাদের 4টা হাত। এখন 4টা হাতে আমরা কি কি বসাইতে পারি? এই 4টা হাতে দেখো প্রথমটায় 4টা হাতে 4টা ফ্লোরিন বসানো। এবার ব্যাপার হইতেছে কি, ফ্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। সো এ ডেল মাইনাস হয়ে যাবে, এও ডেল মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এও ডেল মাইনাস হয়ে যাবে। সো এমন ভাবে ইলেকট্রনকে টানে, 4 হাতে 4টা ফ্লোরিন থাকার কারণে এমন ভাবে ইলেকট্রনকে টানে যে এই সাইডকে নিউট্রাল করে ফেলে, এই সাইডকে নিউট্রাল করে ফেলে। সো এইভাবে নিউট্রালাইজ হয়ে যাওয়ার কারণে এই CF4 যৌগটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হয়ে যায় 0। বাট তুমি যদি অন্য যৌগ নাও তখন দেখবা ডাইপোল মোমেন্ট 0 হবে না। যেমন দেখো CH2
F3 এই যৌগের ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য না, কারণ যে বন্ধনগুলা তৈরি হয়েছে সেই বন্ধনগুলা তোমার হচ্ছে ডাইপোল মোমেন্ট শূন্য হয়নি, একদিক পজিটিভ একদিক নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে, দ্যাটস ইট। সো শুধুমাত্র আমাদের CF4 এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য। আচ্ছা, এরপরে আসো পরের কোশ্চেনটা বলছে যে ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণের মান কত। সো আমাদের এখানে ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণের মান বের করতে হবে। সো আমরা একটু ইথিলিন অণু দেখি। ইথিলিন অণুতে CH ডাবল বন্ড CH এটা আছে, সো এইটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে, ইথিলিন, ঠিক আছে, তাহলে CH ডাবল বন্ড CH। এবার এই জায়গাতে দেখো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে একটা হাইড্রোজেন বন্ড আছে, এভাবে এখানে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড আছে, এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড আছে, সো এটা হচ্ছে সিগমা বন্ড, এইটা উপরে হচ্ছে পাই বন্ড, এখানে একটা দেখো সিগমা বন্ড। সো এই যে সিগমা বন্ড আছে, সিগমা বন্ড, এই সিগমা বন্ডটা কি টাইপের বন্ড বলো তো? এই সিগমা বন্ডটা দেখো এইরকম বন্ড, এরকম। আর যে পাই বন্ড তো হচ্ছে অসংকরিত বন্ড, তাই না? সিগমা বন্ড হচ্ছে সংকরিত বন্ড, কারণ সংকরায়নে অংশগ্রহণ করে, আর পাই বন্ড হচ্ছে অসংকরিত বন্ড। এখন অসংকরিত বন্ড কিভাবে থাকে? এইরকম ভাবে পাশাপাশি থাকে, ঠিক আছে, অসংকরিত বন্ড সবসময় পাশাপাশি থাকে। সো ভালো করে খেয়াল করলে দেখবা সিগমা এইভাবে আছে আর পাই এইভাবে আছে, সো এবং সিগমা এবং পায়ের মাঝখানে কোণ দেখবা 90 ডিগ্রি। সো এটা তোমরা আবার ভুল করে বসো না যে সিগমা এবং পায়ের মাঝখানের যে কোণ এইটা চাইছে, তোমরা আবার এমন ভাবে চাইও না যে এই জায়গাতে আমাদের হচ্ছে ইথিলিনের হাইব্রিডাইজেশন কাউন্ট করে সেই জায়গার কোণ চাইছে, ব্যাপারটা কিন্তু তা না। এই জায়গায় যদি ভালো করে খেয়াল করে দেখো যে এই জায়গাতে আমাদের এই উপরে একটা পাই বন্ড আছে, এই পাই বন্ড আছে, আর এখানে একটা সিগমা বন্ড। এবার সিগমা বন্ডের এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা ইথিলিনের ক্ষেত্রে এই CH2 ডাবল বন্ড CH2, আমি CH ডাবল বন্ড CH কেন দিয়েছি, CH2। সো এই জায়গাতে দেখো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সো এগুলা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এইটা সিগমা বন্ড, কিন্তু এই লম্বালম্বি যেটা আছে এটা কিন্তু পাই বন্ড। সো এই সিগমা এবং পাইয়ের মাঝখানে যে অ্যাঙ্গেল এইটা হয় সবসময় 90 ডিগ্রি। সো এইভাবে এটা মনে রাখতে হয়, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমরা সিগমা এবং পাইয়ের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এটা মনে রাখবো, ওকে। এবার দেখো পরবর্তী কোশ্চেনটা বলছে নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? সো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রম হচ্ছে আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা ঠিক নাই। স্বাভাবিকভাবে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম এটা হওয়ার কথা ছিল ইলেকট্রন আসক্তির বেসিক সংজ্ঞা অনুযায়ী, কিন্তু আমরা জানি ফ্লোরিনের আকার ছোট হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, ফ্লোরিনের কমে যায়। সো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন, এইটা হচ্ছে আমার সঠিক ক্রম। সো এই জায়গাতে যে কয়টা আছে এর ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার বলছে বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা কতগুলা? সো আমরা যদি একটু বেনজিন আঁকি, বেনজিনে এইটা হচ্ছে আমাদের ষষ্ঠ তলকীয় বেনজিন, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এবারটা এই প্রত্যেক কর্নারে একটা করে কি আছে বলতো ভাইয়া? হাইড্রোজেন আছে। প্রত্যেক কর্নারে একটা করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন না থাকলে তো আমার কার্বনের 4 হাত ফিল আপ হবে না, কারণ প্রত্যেক কর্নারে একটা করে কার্বন আছে না। এই কার্বনের 4 হাত কখন ফিল আপ হবে? দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। সো 4 হাত ফিল আপ করতে গেলে আমার হাইড্রোজেন দিতে হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো আমার এই জায়গাতে একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, চারটা, পাঁচটা, ছয়টা। এবার প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে সিগমা বন্ধন, তাহলে 6টা এখানে আর হাইড্রোজেনের 6টা, টোটাল মিলে আমাদের 12টা সিগমা বন্ধন এই জায়গাতে আছে। সো দ্যাটস ইট, এখানে আমাদের সিগমা বন্ধন সংখ্যা কত? 12টা, ঠিক আছে। সো আমরা 6 নম্বর এমসিকিউটা কভার করে ফেলছি। এরপর আসো পরবর্তী এমসিকিউ বলছে যে কোনটি sp3 হাইব্রিডাইজেশন দেয়? এখানে দেখো প্রথমে HCN আছে, C ট্রিপল বন্ড N, এখানে H। এই জায়গাতে আমাদের হাইব্রিডাইজেশন কত বলতো? এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, সো এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp। তারপরে দেখো C2H2 মানে CH2 ডাবল বন্ড CH2। এখানে আমাদের যদি আমরা হাইব্রিডাইজেশন দেখি তাহলে একটা সিগমা একটা পাই, আর এদিকে দুইটা সিগমা, সো টোটাল মিলে সিগমা হচ্ছে আমার তিনটা হলে sp2 হয়, ঠিক আছে, তিনটা সিগমা হলে sp2 হয়। সো এখানে BF3, এখানে হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজেশন। বাট যখনই আমার NH4+ তখন আমাদের নাইট্রোজেনের 4 হাতে 4টা হাইড্রোজেন, তখন আমাদের সংকরায়ন কত বলো তো? sp3। আমরা একটু আগেও দেখে আসছি অ্যামোনিয়াম প্লাস আয়নের সংকরায়ন দেখছি, এবং কোন দেখছিলাম 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়াম প্লাস আয়ন আর অ্যামোনিয়া দুইটার কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে।
দ্যাটস ইট। ওকে, এবার আসে বলতেছে দেখো নিচের কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন আছে। সো হাইড্রোজেন বন্ধন থাকার বেসিক শর্ত হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে এবং ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন থাকতে হবে। কেবলমাত্র এই তিনটা যৌগই আমার হাইড্রোজেন বন্ধন দিবে, সাথে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে এই তিনটা যে কোনো একটা থাকলে হাইড্রোজেন বন্ধন। তাহলে এইটা দিয়ে কি কি তৈরি হইতে পারে? হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হতে পারে, পানি তৈরি হইতে পারে, অ্যামোনিয়া তৈরি হইতে পারে। এগুলা ইনিশিয়ালি আমাদের হাইড্রোজেন বন্ধন দেয়। আরো বহুত যৌগ আছে হাইড্রোজেন বন্ধন দেয়, বাট এগুলো ইনিশিয়াল। সো এই জায়গার ভিতরে কোনটা এখানে আছে দেখো তো, এখানে দেখো অ্যামোনিয়াটা আছে। সো হাইড্রোজেন বন্ধন কে দিবে? অ্যামোনিয়া। এবার বলছে দেখো কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট। sp3d মানে কি? এখানে আমাদের টোটাল অরবিটাল দেখো sp3d, অর্থাৎ কত বলতো? 5। সো x equals to 5 হতে হবে। x equals to 5 হলে সে sp3d। এখানে দেখো PCl3 তে ফসফরাসের 3 হাতে 3টা ক্লোরিন, তার মানে এখানে কত আসবে বলতো? সংকরণ নাম্বার বা স্টেরিক নাম্বার 3 আসে, তার মানে এটা কিন্তু sp2 হয়, ঠিক আছে। বাট যখনই আমরা PCl5 নিব তখন ফসফরাসের 5 হাতে 5টা ক্লোরিন, তখন কিন্তু x equals to 5 হয়ে যাবে, কারণ কি সিগমা বন্ধন সংখ্যা 5। CCl4 এও sp3 হবে। xgf4 এও কি হবে বলো? xgf4 এ কি হবে? xgf4 এর ক্ষেত্রে ভালো করে বুঝবা, xgf6 আছে। xgf6 এর ক্ষেত্রে আমাদের 6 হাতে 6টা সিগমা বন্ধন, ঠিক আছে। 6 হাতে 6টা সিগমা বন্ধন চলে গেলে আরো আমাদের এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, কারণ 6টা সিগমা বন্ধন 6টা ইলেকট্রন নিছে, জেননের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন। সো এখানে আমাদের x equals to 7 আসে, কারণ 6টা সিগমা বন্ধন আর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন। সো 7 হইলে তখন আমাদের এরকম আসে sp3d3। এইটা আসে হচ্ছে আমাদের সংকরণ বা D3sp3 এরকম। সো দ্যাটস ইট। এরপরে বলতেছে দেখো কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি আর্দ্র বিশ্লেষিত হয়। আর্দ্র বিশ্লেষিত হওয়ার ক্ষেত্রে আমরা একটা পড়ছিলাম যে CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু CCl4 SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, মনে আছে? দেখো এইটা হয় না কারণ এটার কার্বনের ডি অরবিটাল ফাঁকা নেই, কিন্তু এইটা হয় কারণ এখানে কার্বনের ডি অরবিটাল ফাঁকা আছে। সো সিলিকন ক্লোরাইড SiCl4 এ কার্বনের ডি অরবিটাল ফাঁকা থাকায় এইটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে। সো SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না। এবার বলছে দেখো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কিভাবে পাবা? সো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে, আমাদের এটা মুখস্থ করতে হবে, Mg3, ঠিক আছে। 3টা ম্যাগনেসিয়াম PO4(2), ম্যাগনেসিয়াম ফসফেট Mg3PO4(2), দ্যাট ইজ দ্য ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এবার বলছে কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়। সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে এমন একটা খুঁজতে হবে। সো ভালো করে খেয়াল করবা আমার এখানে কি কি আছে। আমার এখানে দেখো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এগুলো আছে। সো ব্যাপারটা হইতেছে যে এইটা আমরা কিভাবে বুঝবো কে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? এইটা হচ্ছে আমরা ফাজানের নীতি থেকে বুঝবো। ফাজানের নীতিতে আকার যার ছোট, না ফাজানের নীতি আগে ভালো করে বুঝবো। ফাজানের নীতিতে আমার হচ্ছে একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। সো ক্যাটায়নের আকার যা ছোট বা স্মল সে তত বেশি সমযোজী, আর অ্যানায়নের আকার যত বড়, ঠিক আছে, সে তত বেশি কি বলতো? আয়নিক। এখন এটা না কে বড় কে ছোট না আমি বারবার গুলাই ফেলতাম, তো আমি কিভাবে মনে রাখছি দেখো, অ্যানায়ন থেকে আমি মার্কিং করছি অ্যানি, আর ক্যাটায়ন থেকে মার্কিং করছি ক্যাট। সো অ্যানি এবং ক্যাটের ভিতরে কে বড় কে ছোট বলতো? অবশ্যই অ্যানি বড় আর ক্যাট ছোট, কারণ অ্যানি একজন মানুষ এবং অ্যানির পোষা বিড়াল হচ্ছে আমাদের ক্যাট। সো বিড়াল তো অবশ্যই ছোট হবে, দ্যাটস ওয়াই আমাদের ক্যাটায়ন ছোট, ক্যাট ছোট, অ্যানি বড়। এইবারটা ভালো করে বুঝবা, অ্যানায়নের আকার বড় হবে আর ক্যাটায়নের আকার ছোট হবে। এখানে কি আকার বলো তো? এখানে সব ক্যাটায়ন না। প্রথমে হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে আমার পটাশিয়াম প্লাস, তারপর হচ্ছে আমার ম্যাগনেসিয়াম পাশের অরবিটালে সোডিয়ামের পাশেই ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে আমার কি আছে বলো তো? ম্যাগনেসিয়াম 2 প্লাসের পরে বেরিয়াম। সো বেরিয়াম আছে, বেরিয়াম 2। এখন ভালো করে বুঝবা যে এই যে সোডিয়াম এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বেরিয়াম, এগুলোর ভিতরে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলো দেখো, বেরিয়াম পটাশিয়াম এগুলো দেখো পর্যায় সারণীর নিচের দিকে আছে। নিচের দিকে থাকলে এর অরবিটাল সংখ্যা বেশি, অরবিটাল সংখ্যা বেশি হলে আকার বড়। সো আমার আকার হতে হবে কি? ছোট। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের ভিতরে আকার ছোট কার হবে? সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে ম্যাগনেসিয়ামের দেখো চার্জ সংখ্যা বেশি। চার্জ যত বেশি, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আমার চার্জ যত বেশি হয় তত কেন্দ্রের সাথে আকর্ষণ বল বেড়ে যায়, আর আকর্ষণ বল যত বেড়ে যায় তত তার আকার ছোট হয়। আকার ছোট হলে সে বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখায়, এবং যে যত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম। তা যত কম হবে সে তত কম তাপমাত্রায় বিয়োজিত হবে। সো এই জায়গাতে আমাদের
কি হলো বলতো, এখানে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট অনেক কম তাপমাত্রায় বিয়োজিত হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা জিনিসটা অনায়াসে বুঝতে পারি। সো আশা করি বুঝতে পারছি কিভাবে বুঝাইলাম। আর টোটালটা যদি না বুঝে থাকো আরো একবার রিপিট করে দেখবা, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এবার আসো বলছে কোনটি পানিতে অদ্রবণীয়। আবারও আগের মতো কেন বলছি, দেখো পানিতে অদ্রবণীয় মানে কি, যে সমযোজী সে পানিতে অদ্রবণীয়, যে সমযোজী সে পানিতে অদ্রবণীয়, যে আয়নিক সে পানিতে দ্রবণীয়। কারণ কি, সমযোজী যৌগের পানিতে দ্রবণীয়তা কম, আর যে আয়নিক সে পানিতে কিন্তু ভেঙে যে দ্রবণীয় হয়ে যায়। এখন আমাদের কাছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড আছে, 4টা আয়ন আছে। এখন আমি এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে আমি একটু তোমাকে দেখাই। ক্যালসিয়াম ফ্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ব্রোমাইড আছে, আরেকটা আছে ক্যালসিয়াম আয়োডাইড। সো এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে আমি কমন আয়ন সবসময় করি, ফাজানের নীতির ক্ষেত্রে কমন আয়ন বাদ দিয়ে দিই। কমন আয়ন বাদ দিলে দেখো ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আমার ব্রোমিন, তারপর হচ্ছে আমার আয়োডিন থাকে। এবার এগুলা দেখো সব অ্যানায়ন না। অ্যানায়নের অ্যানির আকার কি বড় না ছোট? অবশ্যই বড়। অ্যানির আকার বড় হওয়া মানে কি, আমার আকার বড় হইতে হবে। এবার বলো তো, উপর থেকে নিচে গেলে আমার আকার বড় হয় না ছোট হয়? অবশ্যই। আমার পর্যায় বাড়ে, পর্যায় বাড়লে হচ্ছে আকার বড় হয়। সেখানে সবচেয়ে বেশি আকার বড় হচ্ছে আয়োডিনের, তার মানে আয়োডিন হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী। আর আয়োডিন যেহেতু সবচেয়ে বেশি সমযোজী, সে পানিতে সবচেয়ে বেশি অদ্রবণীয়। সেখানে আমাদের ক্যালসিয়াম আয়োডাইড ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ সে হচ্ছে আয়োডিন। ওকে, সে হচ্ছে আয়োডিন এবং তার আকার বড় এবং সে সমযোজী বৈশিষ্ট্য দেখায়। ওকে, এবার বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি, একটু আগে আমরা দেখে আসছি। ক্লোরিন সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। সো ক্লোরিনের সবচেয়ে বেশি হলে প্রথমে দেখবো হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন। বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলছে সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত ভাইয়া? এইটা একটু মনে রাখবা, 104 পিএম, 104 পিকোমিটার। এটা হচ্ছে আমার সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। এটা কিন্তু স্পেসিফিক ভাবে সালফারের, এটা মনে রাখবা। দেখো আমি নিজেও তোমাদের এখানে পড়াইতে এসে শিখছি এটা। সো ব্যাপার হচ্ছে কি, বইয়ের ভিতরে রিডিং পড়ার সময় তো এই সমস্ত ইনফরমেশন আমরা মুখস্থ করি না। আমরা যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট তারাই এগুলো মুখস্থ করি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছি তারা কিন্তু এগুলো মুখস্থ করি না। সো এইটা হচ্ছে তোমাদের পড়াইতে যে আমি শিখলাম আর তোমাদের শেখাই দিলাম, এগুলো কিন্তু মুখস্থ ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। এবার বলছে দেখো কোনটি তীব্র ক্ষারীয় অক্সাইড। সো এখানে যে কয়টা অক্সাইড আছে দেখো, N2O5, NaO2, ম্যাগনেসিয়াম, সিলিকন, এগুলোর ভিতরে সবচেয়ে বেশি তীব্র ক্ষারীয় অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড। কেন সোডিয়াম অক্সাইড বলো তো, কেন সোডিয়াম অক্সাইড? কারণ দেখো এরা কেউই ক্ষারীয় অক্সাইড না, তীব্র ক্ষারীয় না। দেখো এটা হচ্ছে মৃৎ ক্ষারীয় অক্সাইড, এটা হচ্ছে সিলিকন, এটা গ্রুপ 16 এর, ঠিক আছে, সিলিকন গ্রুপ 14, 16 ওগুলার দিকের, ঠিক আছে। সো আমাদের সবচেয়ে বেশি ক্ষার হচ্ছে গ্রুপ 1 এর, সবচেয়ে বেশি ক্ষারীয় কে? গ্রুপ 1। সো গ্রুপ 1 এর যে অক্সাইড গুলো আছে, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলো হবে হচ্ছে অনেক বেশি ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্ষারীয় অক্সাইড, এটা আমাদের মনে রাখতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। সো ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? ক্লোরিনের। দেখছো একই কোশ্চেন কতবার রিপিট আসছে, ক্লোরিনের। এবার বলছে দেখো নিচের কোনটির গলনাঙ্ক বেশি। দেখো গলনাঙ্ক বেশির ক্ষেত্রে সবসময় কমন কোশ্চেন আসে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং এর গলনাঙ্ক হচ্ছে 801, ঠিক আছে, মনে রাখবে এটা। 801 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, কমনলি সবসময় এই প্রশ্নটাই আসে। এবার বলছে দেখো C2O4 অণুতে CH বন্ধনগুলোর ক্ষেত্রে অরবিটালের অধিক্রমণের ফলে কোন কোন অরবিটালের ফলে গঠিত হয়। সো দেখো আমাদের এখানে C2 CH2 ডাবল বন্ড CH2 এইটা আছে। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে 1s1, সেখানে আমাদের 1s অরবিটাল আছে। বাট যখনই আমরা কার্বনের ক্ষেত্রে যাব, কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। সো ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2 6টা। সো আমাদের p অরবিটাল খালি আছে। সো p অরবিটাল যদি খালি থাকে তাহলে আমার 2p এর সাথে 1s অরবিটালের অধিক্রমণ ঘটছে না। সো 2p এর সাথে 1s অরবিটাল। সো এই জায়গাতে আমরা যদি সংকরায়ন করি, তাহলে এই জায়গাতে দেখো একটা সিগমা একটা পাই, ঠিক আছে। তাহলে এই জায়গাতে এখানে দুইটা সিগমা, টোটাল সিগমা হচ্ছে আমার তিনটা সিগমা হলে আমার sp2 হয় সংকরায়ন। দ্যাট মিনস আমার sp2 এর সাথে 1s হচ্ছে রাইট অ্যান্সার। সো sp2 এর সাথে 1s ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি কিভাবে করলাম। সো 2p এর সাথে 1s হতে পারতো, বাট যেহেতু সংকরণ তোমার চিন্তা করে তারপর করতে হবে, সেজন্য sp2 এর সাথে 1s, ঠিক আছে। ওকে, এবার বলতে দেখো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো আমাদের 20 নাম্বারটা হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা। দেখো আমরা জানি যে ফ্লোরিন হচ্ছে আমাদের সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4। সো ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p কি হবে বলতো, 2p
5 হবে, দ্যাট ইজ ফ্লোরিন। সো এখানে আমরা যদি একটু দেখি 1:2:2p5, এটা হচ্ছে অপশন বি তে আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ফ্লোরিন। এবার ফ্লোরিন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন এগুলো তৈরিনাত্মকতা মুখস্থ করবা। এগুলা যদি ফ্লোরিন অপশনে না থাকে তখন কি হবে, অক্সিজেন নাইট্রোজেন গুলো হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই 20টা এমসিকিউ আমাদের ইউটিউবে আপলোড দিব। সো ইউটিউবে অ্যাজ এ প্রোমো ভিডিও এটা আপলোড দিব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ইউটিউব থেকে ক্লাসটি করলা, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমার পেইড কোর্সে জয়েন করে ফেলো। তোমরা দেখলাই তো আমি কেমন এমসিকিউ গুলা তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বেসিক সহ পড়াই দিই। সো তোমরা যদি আমাদের এগ্রি জিএসটি পেইড কোর্সে জয়েন করে ফেলো, তাহলে সেখানে কিন্তু তুমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস পেতে থাকবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস পেতে থাকবা। সো ওই ক্লাসগুলা দেখলে তোমার বেসিকটা অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবে বলে আমরা আশা করতেছি। এবং এই বেসিকটা আগামী 2.5 মাস যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টেই কমপ্লিট করো, তাহলে এখানে 20, 20, 20 এই 60 মার্কের ভিতরে তুমি কিন্তু 45+ মার্ক তুলতে পারবা, ঠিক আছে ইনশাল্লাহ। এইটুকু ভরসা আমি তোমাকে দিচ্ছি, তুমি তুলতে পারবা। বাকি তুমি যদি বায়োলজি, ইংলিশ এই দুইটাও ভালো করে পড়ো, তাহলে দেখা যাবে যে এই জায়গা থেকে 100-র ভিতরে তুমি 60, 65, 70 মার্ক তুলবা। এটা খুবই ইজি হবে, ঠিক আছে তোমার জন্য। সো আশা করবো তোমরা হচ্ছে এই কোর্সে জয়েন করবা এবং তোমাদের বেসিকগুলা ক্লিয়ার করে নিবা। কোর্সে কিভাবে জয়েন করবা ভাইয়া, দেখবা কমিউনিটি ট্যাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের ডিটেলস দেওয়া আছে। আমাদের যে বিকাশ, নগদ, রকেট নাম্বার আছে, সেখানে 550 টাকা পে করে দেখবো ওখানে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপে যে ট্রানজাকশন আইডি দিলেই আমি অথবা আমার টিমের কেউ তোমাকে হচ্ছে আমাদের পেইড গ্রুপে অ্যাড করে দিবে। সেখান থেকে তুমি ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ক্লাসগুলা অনায়াসে করে ফেলতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।